हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल ওয়াক উইথ মি। তো ফ্রেন্ডস, আজকে আমরা করতে চলেছি নতুন একটা সিরিজ স্টার্ট। সিরিজটার নাম হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন 2024 9-10 সাজেশান পার্ট 1। তো এটা দেখে তোমরা অবাক হতে পারো যে এটা আবার কি হচ্ছে, এটা কি মাধ্যমিকের পরীক্ষা না এইচএসের, যেখানে সাজেশান দেওয়া হচ্ছে যে আমরা বিগত 10 ইয়ার্সের কোয়েশ্চেন হাতে নেব, সেখান থেকে দেখব যে রিপিট হচ্ছে কোন কোয়েশ্চেনটা, সেটাকে আমরা এখানে বলে দেবো। তো এখানে তো এরকম কোনো সুযোগ নেই আমাদের, তাই না, সাজেশান দেওয়ার মতন। কিন্তু কিছু এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর রিকোয়েস্ট এসেছে আমার কাছে, যেগুলো না দেখলে তোমরা ধরতে পারবে না যে এরকম রিকোয়েস্টও করতে পারে কেউ। তো অনেকে এরকম বলছে যে দাদা কিছুই পড়ে উঠতে পারিনি আমি এখনও, তো আমাকে তুমি পাস করিয়ে দাও যা হোক করে। তো ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি আমি তো কোয়েশ্চেনটা করছি না, তো আমি কী করে পাস করিয়ে দেবো, আমি জানিও না কী কোয়েশ্চেন হবে। তো এই সমস্ত স্টুডেন্ট যারা একেবারেই ফেড আপ হয়ে গেছে এবং খুবই ভেঙে পড়েছে যে কি করব, এখন কিছুই তৈরি হয়নি, তো এই যে 25টা টেক্সট রয়েছে, এখন তো এগুলোকে মুখস্থ করা সম্ভব নয়। তো এই পরিস্থিতিতে আমরা ঠিক কোন কোন বিষয়গুলো পড়লে আমাদের খুবই উপকারে আসবে পরীক্ষার জন্য, তাদের কথা মাথায় রেখে আমি এই সিরিজটা স্টার্ট করতে চলেছি। আমি একটা ভিডিও বানাই, পার্ট 1টা দিই, তোমরা এটা দেখে আমাকে বলবে যে এটা উপকারে আসছে না আসছে না তোমাদের, এটা কি আমি কন্টিনিউ করব, নাকি যেভাবে আমি তোমাদের কবিতা বা অন্যান্য স্টোরি বা ড্রামা যেগুলো পড়াচ্ছিলাম লাইন বাই লাইন, সেভাবেই আমরা পড়তে থাকবো। দেখো, এই চ্যানেলে আমরা যে ভিডিও বানাচ্ছি এই 9-10 সিলেবাসের ওপরে, এটা কিন্তু শুধুমাত্র মাদ্রাসা সার্ভিস কমিশনকে সামনে রেখে না, কারণ এরপরই ধরো এসএলএসটি আসবে, সেখানেও আমাদের সিলেবাসটা সেমই থাকবে। তো আমাদের ভিডিও চলতে থাকবে, আমরা টেক্সটগুলো যেভাবে আমি পড়াচ্ছি তোমাদের এইভাবে লাইন বাই লাইন পড়াতে থাকবো, কিন্তু সামনে মাদ্রাসাটাকে রেখে আমরা একটা সাজেশান দিতে চাইছি। এবার এখানে এই সাজেশানটা আমি কীভাবে করবো, এটা তো সাজেশান দেওয়া তো সম্ভবই নয়। তবুও আমি যেটা করছি, এখানে কোনো এমসিকিউ এর সাজেশান দেবো না আমি তোমাদের, যে এই এমসিকিউ করে যাও এই কবিতা থেকে, এরকম দেয়া সম্ভব নয়। তাহলে এখানে কি করব, আমি প্রত্যেকটা টেক্সটকে নেব এবং তার যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আছে সেগুলো আমি তোমাদের এখানে নোট করে দেবো। এবার এই ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আমি কীভাবে বার করব, এগুলো বিভিন্ন যে প্র্যাকটিস সেট রয়েছে এবং বিভিন্ন যে রেফারেন্স বই রয়েছে, সেখানে যে প্রত্যেকটা টেক্সটের পরে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এমসিকিউ, সেগুলোর মধ্যে কোনগুলো বেশি রিপিট করছে, কোন কোয়েশ্চেনগুলো বারবার আসছে, গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সাধারণত আমরা মিস করে যাচ্ছি যারা একটা বই থেকে পড়ছি, যে এই তথ্যটা আমি পাচ্ছি না সেখানে, এরকম কিছু বিষয়। আর সাথে সাথে যেগুলো আননোন ওয়ার্ড রয়েছে, যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে মেবি, সেরকম কিছু, এরকম কিছু প্রত্যেকটা টেক্সট 25টা টেক্সট থেকে আমি তোমাদের নোট করে দেবো ছোটো ছোটো। এবারে এটা পিডিএফ দিয়ে কিছু লাভ হবে না, পিডিএফ এখানে বানানোর সময়ও নেই, এত পিডিএফ দেওয়া যাবে না, আমি এখানে লিখে দেবো তোমাদের। তাতে কি উপকারটা হবে, যাদের কিছু পড়া হয়নি তারা এক একটা টেক্সট ধরে এখানে এই নোটগুলো লিখতে লিখতেই মুখস্থ করে নেবে তোমরা, সাথে সাথে হবে আমাদের, তাহলে এটা খুবই উপকারে আসবে আমাদের। তো ফ্রেন্ডস, চলো আমরা স্টার্ট করছি আমাদের সাজেশনের পার্ট 1। তো দেখা যাক এটা তোমাদের ভালো লাগে কি না, তাহলে এই সিরিজটাও আমরা কন্টিনিউ করব, সাথে গ্রামারও আমরা করব। গ্রামারের সিলেবাস যদিও বিশাল, অনেকে বলছো দাদা গ্রামারের সাজেশান দাও, গ্রামারের সাজেশান দেওয়া ইম্পসিবল, এত ভাস্ট একটা এরিয়া গ্রামারের। যদিও তোমাদের কাছে আমার মনে হয় না এই গ্রামার সেকশনটা খুব একটা কঠিন হবে, কারণ তোমাদেরই সাবজেক্ট ইংলিশটা, তোমরা পড়ে আসছো, মাস্টার্স করে ফেলেছো, গ্র্যাজুয়েট, তোমরা ইংলিশের অনার্স রয়েছে, তো তোমাদের কাছে এমন কিছু প্রবলেম্যাটিক হবে না গ্রামার সেকশনটা। তবুও আমরা করছি, অনেকগুলো ভিডিও দিয়েছি অলরেডি, আরও ছোটো ছোটো টপিক আমি নিয়ে আসবো গ্রামারের, যে জায়গাগুলো একটু কনফিউশন লাগে তোমাদের ক্ষেত্রে। আর আমার আরেকটা চ্যানেল রয়েছে পীযূষদার পাঠশালা, এখন আর আমি ভিডিও দিই না ওটাতে। তো ওটাতে আমি আগে ডব্লিউবিপি বা অন্যান্য পরীক্ষার জন্য কিছু গ্রামারের ভিডিও সেখানে দিয়েছিলাম, সেই সিরিজগুলো চাইলে তোমরা দেখতে পারো, পীযূষদার পাঠশালা লিখে সার্চ করবে, সেখানে তোমরা গ্রামারের ভিডিও অনেক পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, চলো শুরু করা যাক আমাদের সাজেশন পার্ট 1। তো ফ্রেন্ডস, আমরা শুরু করছি প্রথম টেক্সট আমাদের টু এ স্কাইলার্ক, স্কাইলার্ক, এটা দিয়ে শুরু করছি। দেখো, এটা সেলির লেখা, খাতা পেন নিয়ে অবশ্যই নোট করবে, এগুলো প্রত্যেকটা টেক্সট আমরা করতে থাকবো, সাথে সাথে নোট করার সাথে সাথে মুখস্থ করে নেবে। সেলিকে বলা হয় পোয়েট অফ দ্য স্কাই, আর কিটসকে বলা হয় পোয়েট অফ দ্য আর্থ।
এটা মাথায় রাখবে। আর্থের যে বিভিন্ন পিকচার, বিভিন্ন ইমেজ, সেগুলো কিডস খুব সুন্দরভাবে আঁকেন তার কবিতাতে। আর শেলি সবসময় স্কাই দেখবে, উপরের যে আমাদের এরিয়াল যে স্পেসটা, তার যে ইমেজ, সেটাকে খুব সুন্দরভাবে আঁকেন শেলি। তো এইটা মনে রাখবে এখান থেকে, যে শেলিকে বলা হয় পোয়েট অফ দ্য স্কাই। নেক্সট, আমরা বেশি কিন্তু ব্যাখ্যা করবো না, এগুলোকে সময় নষ্ট হবে আমাদের। তো পয়েন্টগুলো তোমরা দেখতে থাকো। যে কোনো কবিতা যখন আমরা পড়বো, আমাদের 16টা কবিতা আছে টেক্সটে টোটাল। তো এই 16টা কবিতার প্রথমে আমাদের নোট করতে হবে এই 7টা বিষয়, যেটা আমি যখন কবিতাগুলো পড়াই তখনও দেখবে প্রথমে এগুলো আমি লেখাই। তো প্রথম হচ্ছে রিটেন, তারপরে পাবলিশড, ফর্ম, লাইন, স্টানজা, রাইম আর মিটার। এই 7টা পয়েন্ট অবশ্যই তোমাকে মুখস্থ করে নিতে হবে। এর মধ্যে 9-10-এর সিলেবাসে এই মিটার অংশটা না করলেও চলে, তবে আমার মতে মিটার স্ক্যানসান হয়তো তোমাদের দেবে না, কিন্তু বাই চান্স বলে দিতে পারে এটা কোন মিটারে লেখা হয়েছে। এই প্রশ্নটার জন্য তৈরি থাকা ভালো আমাদের, সেই জন্য মিটারটাও আমরা এখানে দেখে নেব। আর মিটার থেকে এমন কোনো প্রবলেম নেই, আমাদের যে 16টা কবিতা আছে এর মধ্যে 99% আয়াম্বিকে লেখা, আয়াম্বিক টেট্রা, এটা 99%। এই যে কবিতাটা স্কাইলার্ক, এখানে আয়াম্বিকের সাথে সাথে ট্রকেইকো ইউজ করা হয়েছে এবং টেট্রার সাথে ট্রাই আর হেক্সা ব্যবহার করা হয়েছে। ওডগুলো যেগুলো আছে বেশিরভাগ আয়াম্বিক পেন্টামিটারে লেখা। এই ওডটাতে আমরা পেন্টা দেখতে পাবো না, আমরা ট্রাই, টেট্রা, হেক্সা এই 3টে দেখতে পাবো। বাকিগুলো যেগুলো রয়েছে, যেমন ধরো লুসি পোয়েমসগুলো আছে, সেখানে আমরা দেখবো বেশিরভাগই টেট্রা, আয়াম্বিক টেট্রা, কিন্তু কিছু কিছু এক্সেপশনাল আছে, এগুলো নিয়ে চিন্তা করে দরকার নেই, আয়াম্বিক এটা মনে রাখবে। তো চলো দেখা যাক, ফটাফট পয়েন্টগুলো আমরা নোট করি এবং সাথে সাথে মুখস্থ করবে তোমরা লেখার সঙ্গে সঙ্গে। তাহলে 2 স্কাইলার্ক লেখা হচ্ছে কবে? 1820 স্প্রিং টাইম। ওকে, পাবলিশড হচ্ছে 1820তেই। যে কাব্যগ্রন্থটা, সেটা হচ্ছে প্রমিথিউস আনবাউন্ড। শুধু কবিতার ক্ষেত্রে নয়, 25টা টেক্সটেরই যে কোন কাব্যগ্রন্থে পাবলিশ করেছিল প্রথম, এটা অবশ্যই মুখস্থ করে নেবে, বলা যায় না এখান থেকে একটা কোয়েশ্চেন পেয়ে যাবে তোমরা। তো প্রমিথিউস আনবাউন্ড এই কাব্যগ্রন্থে 1820 সালে পাবলিশ হচ্ছে এই ওড টু এ স্কাইলার্ক এই কবিতাটা। ফর্ম খুব গুরুত্বপূর্ণ, কোয়েশ্চেন আসতে পারে এখান থেকে। কী ধরনের কবিতা এটা? তো যতগুলো ওড রয়েছে এবং যতগুলো লুসি পোয়েম রয়েছে, এগুলো সবই লিরিক। এবার লিরিক অনেক ধরনের হয়, তার মধ্যে এটা হচ্ছে ওড। আর যে লুসি পোয়েমগুলো দেখেছি সেগুলো আমরা দেখব এলিজি। তো এটা হচ্ছে একটা লিরিক এবং একটা ওড। এবারে অপশানে যেটা পাবে তোমরা সেটা। এবার যদি বলো দাদা দুটোই অপশানে দেয়, তখন অবশ্যই ওড অ্যান্সার করে আসবো, যেটা মোর স্পেসিফিক হবে সেটাকে অ্যান্সার করবো আমরা। বেশ, এবার দেখো লাইন কটা রয়েছে, টোটাল 105টা লাইন রয়েছে আর 21টা স্টানজা রয়েছে। যেহেতু 21টা স্টানজা, 105 লাইন, তাহলে 5টা করে লাইনে স্টানজা হচ্ছে। তাহলে রাইমে আমরা 5টা পাবো, এ বি এ বি বি, এটা এখানেই মুখস্থ করে নাও, এ বি এ বি বি। ওড টু এ স্কাইলার্ক, এ বি এ বি বি। ওকে, রাইম হয়ে গেল। মিটার হচ্ছে ট্রকেইক প্লাস আয়াম্বিক, ট্রাইটেট্রা, হেক্সা। নেক্সট, এবার এখানে আমি কিছু ওয়ার্ড মিনিং লিখেছি, ওয়ার্ড মিনিংগুলো সাথে সাথে করে নাও। ব্লাইদ এর মানে হচ্ছে গে, গে মানে আনন্দিত, হ্যাপি। ব্লাইদের অর্থ হচ্ছে গে। আনপ্রিমেডিটেটেড এর মানে হচ্ছে স্পন্টেনিয়াস, যেটা আগে থেকে চিন্তা করে করা হয় না, স্বতঃস্ফূর্তভাবে আসে, স্পন্টেনিয়াস, আনপ্রিমেডিটেটেড অর্থ। কোরাস হাইমেনিয়াল এর মানে হচ্ছে ম্যারেজ সং, খুব গুরুত্বপূর্ণ। যেগুলো দেখো আমি এখানে আবার দাগ দেব, এগুলো আবার আরও ইম্পর্টেন্ট এর ভিতর থেকে। তাহলে এখান থেকে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, প্রথম হচ্ছে পাবলিকেশনটা, তারপরে এটা হচ্ছে একটা ওড মনে রাখবে, রাইম হচ্ছে এবি এবিবি, নেক্সট হচ্ছে এখান থেকে কোরাস হাইমেনিয়াল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি অনেক কটা সেটে দেখেছি এই প্রশ্নটা দিয়েছে, এই কোরাস হাইমেনিয়ালের অর্থ কী? এর মানে হচ্ছে ম্যারেজ সং, এটা মাথায় রাখবে। ট্রায়াম্ফ্যান্ট চান্ট, এটা কোথায় পাই আমরা? এটা পাচ্ছি এপিনিসিয়ান ওডে, এক ধরনের ওড এটা। এপিনিসিয়ান ওডে আমরা এই ট্রায়াম্ফ্যান্ট চান্ট এই জিনিসটার সঙ্গে কানেক্ট করতে পারছি, এপিনিসিয়ান ওডকে। এইভাবে মনে রাখো, বেশি ঝঞ্ঝাট করবে না। ট্রায়াম্ফ্যান্ট চান্ট মানে এপিনিসিয়ান ওড, কোরাস হাইমেনিয়াল মানে ম্যারেজ সং, কানেক্ট করে নাও এগুলোকে। হিডেন ওয়ান্ট, এটা বেশ কয়েকটা প্রশ্নে আমি দেখতে পেয়েছি। হিডেন ওয়ান্ট এর অর্থ হচ্ছে অনেক ধরনের হতে পারে, অপশান অনুযায়ী হবে, দেখবে এর মধ্যে কোন অপশানটা আছে। আনডিটেক্টেড ডিফেক্টস, এটা এর অর্থ হতে পারে। ভাস্ট আনফুলফিলমেন্ট, এটাও অর্থ হতে পারে। বা ইনেট এমটিনেস, এটাও অর্থ হতে পারে কার? হিডেন ওয়ান্ট এই ফ্রেজটার।
নেক্সট হচ্ছে বাওয়ার, এর অর্থ হচ্ছে প্রাইভেট চেম্বার, এটাও খুব গুরুত্বপূর্ণ। আনবিহোল্ডেন মানে হচ্ছে আনসিন। আর ভার্নাল মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার আমি দেখেছি এই প্রশ্নটা দিতে, ভার্নাল শব্দের অর্থ হচ্ছে স্প্রিং টাইম। মনে রাখবে ভার্নাল ওয়ার্ডটা স্প্রিং সিজনকে বোঝাচ্ছে। তো এইগুলো হচ্ছে ওয়ার্ড মিনিং। আর এখান থেকে এই যে 7টা দিলাম, এটা প্রত্যেক কবিতা থেকে আমাদের করতে হবে এই 7টা পয়েন্ট। ওয়ার্ড মিনিং হয়ে গেল, 7টা পয়েন্ট হয়ে গেল। নেক্সট আমরা দেখব এখান থেকে আর কি কি বিষয় আমরা মনে রাখবো ওড টু এ স্কাইলার্ক থেকে। চলো দেখা যাক। নেক্সট ফ্রেন্ড দেখো, এবার আমরা এখান থেকে দেখি এই যে যেগুলো লিখেছি এগুলো নোট করবে। প্রথমে দেখো এই লাইনটা, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। এটা যদি ফিগার অফ স্পিচ জানতে চাই তাহলে হবে এপিগ্রাম বা প্যারাডক্স। নেক্সট হচ্ছে সিলভার স্ফিয়ার, যদি বলে সিলভার স্ফিয়ার দিয়ে কাকে বোঝানো হচ্ছে, অ্যান্সার হবে মুন। আর যদি প্রশ্ন আসে এটা কোন ফিগার অফ স্পিচ, অ্যান্সার হবে পেরিফ্রেসিস, ঘুরিয়ে নাক দেখান। নেক্সট হচ্ছে শ্রিল ডিলাইট, খুব গুরুত্বপূর্ণ এটা। শ্রিল ডিলাইট এটা একটা মিটোনিমির এক্সাম্পল, মিটোনিমিও একটা ফিগার অফ স্পিচ। মিটোনিমি অনেকে আমাকে বলেছো এটা যে আমাদের একটা গ্রুপ রয়েছে টেলিগ্রামে, তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো। খুব ভালো আলোচনা হয় আমাদের গ্রুপে, স্টুডেন্টরা খুব ভালো আমাদের, তারা খুব ভালো পড়াশোনা করে, সেখানে নিজেরাই তারা সেলফ স্টাডি করছে। তো তোমরা চাইলে সেটাতেও অ্যাড হয়ে যেতে পারো। তো সেখানেও আমাকে অনেকে বলেছে দাদা এই মিটোনিমি আর সিনেকডকি এদের তফাৎটা কি বোঝাতে। তো এখন বোঝাতে গেলে অনেক সময় লেগে যাবে, এখন আমরা এখানে প্রবেশ করব না। জাস্ট আমি বলে রাখি যে দুটো সূত্র আছে মনে রাখার। একটা হলো ওয়াইজ ক্যাপ, এই ওয়াইজ ক্যাপ দিয়ে আমরা মনে রাখতে পারবো মিটোনিমিকে। আপাতত এইটাই মনে রাখো তোমরা, ওয়াইজ ক্যাপ। এবার এগুলো কি এর ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে, প্রত্যেকটা এক্সাম্পল না দিলে কিছু বোঝা যাবে না এগুলো কি। আপাতত জাস্ট বলে রাখি, এটা দেখো শ্রিল ডিলাইট, আসলে কি বোঝানো হচ্ছে এটা দিয়ে? ডিলাইট কোথা থেকে আসছে? ওই যে আমাদের স্কাইলার্ক তার যে সং, সেই সংটাকে বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি শ্রিল ডিলাইট বলে। কিন্তু আসলে এটা দিয়ে বোঝানো তো হচ্ছে সং, কিন্তু লেখা কি আছে ডিলাইট। তাহলে ডিলাইটটা সং থেকে আসছে, সংটা হচ্ছে কারণ আর ডিলাইটটা সেখান থেকে তার ফল হিসেবে আসছে, অর্থাৎ কজ এফেক্ট। তাহলে এখানে বসানো হয়েছে এফেক্টটা, এফেক্টটা কি ডিলাইট, এটা হচ্ছে এফেক্ট। এর কারণটা কি, কজটা কি সং, বোঝাতে কি চাইছে সং, অর্থাৎ কজকে বোঝাতে চাইছে কি দিয়ে বোঝাচ্ছে, এফেক্ট দিয়ে। এইটাই হচ্ছে আমাদের এই ওয়াইজ ক্যাপের ইটা, এই ই মানে হচ্ছে এফেক্ট ফর দ্য কজ। তাহলে যেহেতু এই 7টার মধ্যে পড়ে গেল আমাদের ই পড়ে গেল, সেই জন্য এটাকে আমরা মিটোনিমির আন্ডারে ফেলে দেবো। পরে আমি একটা ভিডিওতে ডিটেলসে তোমাদের বলবো এই সিনেকডকি আর এর মিটোনিমির ডিটেলস পার্থক্য আমরা ব্যাখ্যা করব। জাস্ট এখানে জেনে রাখো। তাহলে শ্রিল ডিলাইট মানে আসলে এই সংটাকে বোঝানো হচ্ছে, কিন্তু এটা এফেক্ট ফর দ্য কজ, সেই জন্য মিটোনিমি হয়ে গেল। ঠিক একইভাবে ইন্টেন্স ল্যাম্প, এটাও তাই মিটোনিমি বোঝানো হচ্ছে। এখানে ইন্টেন্স ল্যাম্প কোনগুলোকে বলছে, তারাগুলোকে বলছে ইন্টেন্স ল্যাম্প, মিটোনিমি এখানেও ইউজ করা হয়েছে। নেক্সট চলে এসো, হানি উইংড থাইবস, কাকে বোঝানো হচ্ছে এটা? হানি উইংড থাইবস, ভার্নাল ব্রিজ। ভার্নালের অর্থ একটু আগেই বললাম, স্প্রিং টাইমে যে ব্রিজ, যে বাতাস প্রবাহিত হচ্ছে, সেটা কি বোঝানো হচ্ছে এই হানি উইংড থাইবস দিয়ে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। শ্রিল ডিলাইট খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। সিলভার স্ফিয়ার খুব গুরুত্বপূর্ণ। নেক্সট চলে এসো, রেন অ্যাওয়েকেন্ড ফ্লাওয়ার্স, মনে রাখবে এটা একটা অর্গ্যানিক ইমেজ। রেন অ্যাওয়েকেন্ড ফ্লাওয়ার্স, এটা একটা অর্গ্যানিক ইমেজ, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট চলে এসো, হারমোনিয়াস ম্যাডনেস, পরস্পর বিরোধী দুটো শব্দ, অবশ্যই অক্সিমোরন। চলে এসো, লাভার্স, স্যাড বলছে আবার স্যাটাইটি বলেছে, পরস্পর বিরোধী, অক্সিমোরন হয়ে গেল। স্কাইলার্ক যদি প্রশ্ন আসে কিসের প্রতীক, সিম্বলটা কিসের, অ্যান্সার হবে আনঅ্যাটেনেবল বিউটি, এটাও খুব গুরুত্বপূর্ণ। হারমোনিয়াস ম্যাডনেস খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। নেক্সট চলে এসো এদিকে। এবারে এখানে আমি যেগুলো লিখেছি এগুলো নোট করবে, খুব গুরুত্বপূর্ণ। বেশিরভাগ কবিতা থেকে আমরা কিছু সিকোয়েন্স পাবো, যে কার সাথে তুলনা করা হয়েছে, সেটা আমরা লুসি পোয়েমসগুলো যখন পড়বো দেখবো তোমরা ক্লিয়ার হয়ে যাবে একদম, যে একদম সিকোয়েন্সিয়ালি আমরা পড়বো। যেমন স্ট্রেঞ্জ ফিটস, সেখানে আমাদের যে লাভার ছিল সে প্রথমে কোথায় গিয়েছিল, তারপরে কোথায় গেল, প্রথমে লিতে গেল, লি থেকে সে কোথায় গেল, তারপরে হিলে পৌঁছানোর আগে সে কোন কোন জায়গায় গিয়েছিল, তার একটা সিকোয়েন্স আছে। দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল, সেখানেও একটা দেখবে সিকোয়েন্স আছে, যে সোয়ানগুলো প্রথমে কি করছিল,
প্রথমে ফ্লোটিং করছিল নাকি ক্যারোলিং করছিল নাকি হুইলিং করছিল, কি করছিল প্রথমে, তার একটা সিকোয়েন্স আছে। তো এই সিকোয়েন্স থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে। তো এখানে দেখো আমরা কি নোট করেছি যে এই কবিতাতে কার কার সাথে তুলনা করা হচ্ছে, কাকে, স্কাইলার্ককে। তো 7টা আমাদের এখানে তুলনা রয়েছে। প্রথমে একে বলা হয়েছে ক্লাউড অফ ফায়ার। তাহলে এখান থেকে আর একটা প্রশ্ন দিয়ে দেয় যে এই যে ফায়ার ইমেজ, স্কাইলার্ক যখন উঠছে উপর দিকে, আমরা জানি আগুনও শিখা উপর দিকে ওঠে, তো এই যে ফায়ার ইমেজ এটা কোন স্টানজাতে রয়েছে, এটা একটা প্রশ্ন আমি দেখেছিলাম আছে, এটা সেকেন্ড স্টানজাতে আছে, তোমরা দেখে নেবে, অ্যান্সার হয়ে যাবে। তো যাই হোক, একে বলা হচ্ছে তাহলে ক্লাউড অফ ফায়ার, সেকেন্ড স্টানজাতে স্কাইলার্ককে তুলনা করা হচ্ছে কার সাথে, ক্লাউড অফ ফায়ার। সেকেন্ড হচ্ছে অ্যান আনবডিড জয় বলা হয়েছে কাকে, এই স্কাইলার্কটাকে। তাহলে আনবডিড জয়, এ জয় নয়, একে দেখে জয় লাগে, মানে মিটোনিমির এক্সাম্পল আমাদের এখানেও আমরা পাচ্ছি। তো এবারে এখান থেকে একটা প্রশ্ন দেয় যে আনবডিড জয় যেটা, এটা কি বোঝানো হচ্ছে, এর অ্যান্সার হবে আর কি টাইপ অফ দ্য বার্ড। এই যে বার্ড, তার একটা কমপ্লিট রেস যেন তৈরি করা হচ্ছে এইটা দিয়ে। তাহলে এটা হচ্ছে একটা আর্কি টাইপ, এর একটা নমুনা কিসের, এই আনবডিড জয়। তাহলে এখানে অ্যান্সার করবে অবশ্যই আর্কি টাইপ অফ দ্য বার্ড, কোনটার, আনবডিড জয়, যদি এই প্রশ্নটা দেয়। নেক্সট, এর কার সাথে তুলনা করা হচ্ছে, এ স্টার অফ হেভেন, আকাশের একটা স্টারের সাথে তুলনা করা হয়েছে। তারপরে খুব গুরুত্বপূর্ণ এটা যে পোয়েটের সাথে তুলনা করা হচ্ছে এই যে স্কাইলার্ক যে পাখিটার, বা যদি এরকম প্রশ্ন দেয় যে কোন ওডে, আমরা দেখেছি যে পোয়েটের সাথে তুলনা করা হয়েছে, তাহলে আমরা অ্যান্সার করব অবশ্যই স্কাইলার্ক। নেক্সট হচ্ছে হাই বর্ন মেডেন, এটাও খুব গুরুত্বপূর্ণ। হাই বর্ন মেডেনের সাথে কার তুলনা করা হয়েছে, স্কাইলার্ককে। স্কাইলার্ক যেমন অনেক উঁচুতে উড়ে বেড়ায়, তেমন একজন মেডেন, একজন কুমারী, যে কেমন কুমারী, হাই বর্ন, মানে উচ্চ বংশের। নেক্সট হচ্ছে গ্লো ওয়ার্মের সাথে কার তুলনা করা হচ্ছে, স্কাইলার্কের। আর লাস্ট রোজের সাথেও তুলনা করা হয়েছে আমাদের স্কাইলার্ককে। তো ফ্রেন্ডস, এটা হলো আমাদের টোটাল ওড টু এ স্কাইলার্ক। তাহলে এই যে পয়েন্টগুলো আমি বললাম, এই কমপ্লিট এতগুলো পয়েন্ট তোমরা মনে রাখবে, এইটাই তোমরা সাজেশন হিসেবে ধরে নাও ওড টু এ স্কাইলার্কে। তাহলে যাদের কিছুই করানো হয়নি তারা এই মুহূর্তে এখনই এই পয়েন্টগুলো সব কটা মুখস্থ করে নাও, তাহলে তোমরা ভেবে নেবে যে ঠিক আছে, আমাদের ওড টু এ স্কাইলার্ক কমপ্লিট হয়ে গেল। এবং এরপরে একবার রিডিং করে নেবে কবিতাটা কমপ্লিট 105 লাইন। ওকে, তো ফ্রেন্ডস চলো নেক্সট আমরা পরের পোয়েম শুরু করি। তো ফ্রেন্ডস, এবার আমরা নেক্সট কবিতায় চলে যাই, দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল। WB ইয়েটসের লেখা, তোমরা জানো এটা। ইয়েটসকে বলা হয় দ্য লাস্ট রোম্যান্টিক, মনে রাখবে, যেমন আমরা আগেরটাতে দেখলাম ওড টু এ স্কাইলার্ক, সেখানে শেলিকে কি বলা হয়েছিল, পোয়েট অফ দ্য স্কাই। কিডসকে কি বলা হয়, পোয়েট অফ দ্য আর্থ। ইয়েটসকে কি বলা হয়, দ্য লাস্ট রোম্যান্টিক। এবারে দেখো 7টা পয়েন্ট প্রত্যেক কবিতা থেকে আমাদের করতেই হবে। রিটেন 1916, পাবলিশড 1919, দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল। দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল, এটা হচ্ছে কাব্যগ্রন্থ। এই কবিতাটার যেটা নাম, এই কাব্যগ্রন্থটারও সেটাই নাম। 1919-এ পাবলিশ করেছিল, আগেরটা ভুলে যাবে না। আগের কবিতাটা যেটা একবার দেখে নাও কি নোট করলে। ওড টু এ স্কাইলার্ক যদি হয় তাহলে কি হবে, 1820। কোথায় পাবলিশ করেছিল, প্রমিথিউস আনবাউন্ড। ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল হলে কি হবে, দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল, সেম নাম, 1919 হয়ে যাবে, 1820, 1919। ফর্মটা কি এর, ব্যালাড। আগে কি দেখেছিলাম, লিরিক, এবং স্কাইলার্কে কি দেখলাম, লিরিক এবং ওড। এটা কি, এটা একটা ব্যালাড। কটা লাইন আছে, আগেরটাতে কত ছিল, 105, এখানে 30টা। ওখানে স্টানজা কটা ছিল, 21টা। এখানে কটা স্টানজা আছে, 5টা। 30টা 5টা, তাহলে 6টা করে হবে। তার মানে রাইম দেখো, ABCBDD, ABCBDD। আগেরটাতে 5টা ছিল, ABABB, আর এখানে কি আসছে, ABCBDD। নেক্সট চলে এসো মিটার। আগে আমরা স্কাইলার্কে কি দেখলাম, যে সেখানে ট্রকেইকে ছিল, আয়াম্বিকও ছিল। এখানে শুধু আয়াম্বিক, রিদমটা আয়াম্বিক, আয়াম্বিক মানে আনট্রেস ট্রেস, প্রোজোডিতে করানো আছে দেখবে। আর এখানে তোমার ফুট কি কি রয়েছে, টেট্রা আছে, ট্রাই আছে, পেন্টা আছে। আগে আমরা দেখেছিলাম ওখানে হেক্সা ছিল, পেন্টা ছিল না। বেশ, নেক্সট চলে এসো এবার আর কি তথ্য এখান থেকে আমরা মুখস্থ করব। প্রথম হচ্ছে এই যে WB ইয়েটস স্কুল পার্কে 2বার ভিজিট করেছিলেন, উল্লেখ আছে। প্রথমবার উনি ভিজিট করেছিলেন 1897-এ, আর সেকেন্ড টাইম উনি ভিজিট করেছেন 1916-তে, যখন এটা লেখা হয়েছে 1916, দেখতে পাচ্ছ তোমরা, অটাম টাইমে লেখা হয়েছে, অটামে। তো 1916-র সেকেন্ড ভিজিট উনি যখন করছেন,
কত বছর পরে উনি যাচ্ছেন? 19 বছর, দেখতে পাচ্ছ 1897। তাহলে এই বিষয়টা খুব ভালো করে একটু মাথায় রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। নেক্সট আমরা দেখি টুয়াইলাইট। টুয়াইলাইট শব্দের অর্থ হচ্ছে আওয়ার অফ ডিক্লাইন, গোধূলিবেলা যেটা। ওয়াটার কিসের প্রতীক? লাইফের প্রতীক হচ্ছে ওয়াটার, এটাও গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন একটা। নেক্সট চলে এসো স্টিল স্কাই। স্টিল স্কাই কি বোঝাচ্ছে? একটা স্ট্যাটিক স্টেট বোঝাচ্ছে, একটা স্থিরাবস্থা বোঝাচ্ছে স্টিল স্কাই এই ফ্রেজটা দিয়ে। মিরার কিসের প্রতীক? কি বোঝাচ্ছে মিরার? সাইকোলজিক্যাল রিফ্লেকশন বোঝাচ্ছে মিরার ওয়ার্ডটা, খুব গুরুত্বপূর্ণ এখান থেকে। নেক্সট চলে এসো 59 সোয়ানসের উল্লেখ আছে। এটা থেকেও প্রশ্ন আছে যে কতগুলো সোয়ানের উল্লেখ করা হয়েছে? 59টা সোয়ানের উল্লেখ করেছেন কবি। এটা কিসের প্রতীক? কেন এরকম বোঝানো যে 59 কি বোঝাচ্ছে এটা দিয়ে? সেন্স অফ অ্যাবসেন্স। আমরা বুঝতে পারছি এটা একটা অড নাম্বার, এটা ইভেন নাম্বার নয়। সমস্ত সোয়ান কিসে থাকে? পেয়ারে থাকে, স্বামী স্ত্রী সবসময় জোড়ায় জোড়ায় থাকে। তাহলে এখানে 29টা পেয়ার আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কেন একটা সোয়ান কম? একটা সোয়ান কম আছে, 29টা পেয়ার আছে প্লাস 1 আছে। এই 1টাকে WB ইয়েটস, যার পেয়ারটা নেই। কে সে? কাকে উল্লেখ করছে? যদি প্রশ্ন দেয় অপশানে তোমরা মডগান যদি দেখতে পাও, অ্যান্সার করে আসবে মডগান হচ্ছে কবির প্রেমিকা ছিলেন, যার কাছে উনি রিজেক্টেড হয়েছিলেন। তো সোয়ান কিসের প্রতীক? এটা থেকেও প্রশ্ন আসতে পারে, অপশান অনুযায়ী অ্যান্সার হবে। যদি দেখো আছে এ ফেমিনাইন সিম্বল, এটা অ্যান্সার করবে। মডগান যদি দেয়া থাকে এখানে, এটাও অ্যান্সার করতে পারো যদি থাকে অপশানে। আর যদি এগুলো না থাকে তাহলে ইউনিয়ন অফ টাইম অ্যান্ড টাইমলেসনেস, এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। ইউনিয়ন অফ টাইম অ্যান্ড টাইমলেসনেস, সোয়ান হচ্ছে এরই প্রতীক। নেক্সট হচ্ছে, আমি তোমাদের বলছিলাম যে সিকোয়েন্সিং থেকে প্রশ্ন দেয়। আগেরটাতে আমরা সিকোয়েন্স দেখেছিলাম যে কার কার সাথে তুলনা করা হয়েছে, স্কাইলার্ককে। এখানে আমরা দেখব এই যে সোয়ানগুলো, এরা যে অ্যাক্টিভিটিগুলো করছিল তার সিকোয়েন্সটা কি। তাহলে প্রথমে হচ্ছে সুইমিং, তারপরে ফ্লোটিং, তারপর হুইলিং, নেক্সট ক্যারোলিং। এটা একটু মুখস্থ করো, সুইমিং, ফ্লোটিং, হুইলিং, ক্যারোলিং। সুইমিং, ফ্লোটিং, হুইলিং, ক্যারোলিং, এই সিকোয়েন্সটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে। নেক্সট চলে এসো, এরপরে আমাদের আর কয়েকটা পয়েন্ট এখান থেকে জানতে হবে, চলো দেখা যাক। তো ফ্রেন্ডস নেক্সট আমাদের এই পয়েন্টগুলো এখান থেকে জানতে হবে। দেখো, আপন দ্য ব্রিমিং ওয়াটার অ্যামং দ্য স্টোনস, খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কোয়েশ্চেন কিন্তু আমি দেখেছি এসেছে। তো আপন দ্য ব্রিমিং ওয়াটার অ্যামং দ্য স্টোনস, যদি প্রশ্ন আসে যে সোয়ানগুলোকে কোথায় দেখা যাচ্ছিল, যে জায়গাটায় দেখা যাচ্ছিল তার বর্ণনা কি, এরকম প্রশ্ন যদি দেয়, তাহলে ওয়াটারটা কেমন ছিল? অবশ্যই ব্রিমিং ছিল, একদম কানাই কানাই ভরপুর ছিল ব্রিমিং ওয়াটার, এবং সেখানে স্টোন ছিল। অ্যামং দ্য স্টোনস, আপন দ্য ব্রিমিং ওয়াটার, সোয়ানগুলো সুইম করছিল। গ্রামাটিক্যাল কোয়েশ্চেন যদি দেয়, ব্রিমিং ওয়াটার অবশ্যই পার্টিসিপল হবে, পার্টিসিপল হবে। কম্পেনিয়নেবল স্ট্রিম, স্ট্রিমটা কেমন ছিল? না, স্ট্রিমটা ছিল কম্পেনিয়নেবল, এটা এর অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে, ট্রান্সফার্ড এপিথেট। স্ট্রিমটা কম্পেনিয়নেবল ছিল না, সোয়ানগুলো কম্পেনিয়েবল ছিল। বেশ, নেক্সট চলে এসো মিস্টেরিয়াস বিউটিফুল। সোয়ানগুলোর অ্যাডজেক্টিভ হিসাবে কি ইউজ করা হয়েছে? মিস্টেরিয়াস শব্দ ইউজ করা হয়েছে এবং বিউটিফুল শব্দ ইউজ করা হয়েছে। এটা একটা প্রশ্নতে দেখছিলাম অনেকগুলো অপশান ছিল যে কোন অ্যাডজেক্টিভটা সোয়ানের সঙ্গে যাবে না, সেখানে অ্যান্সার হচ্ছিল টেম। এই ওয়ার্ডটা কিন্তু সোয়ানের সঙ্গে যাবে না, বলা নেই, ওদের টেম বলা নেই। তাহলে কি বলা আছে? প্রথম দেখতেই পাচ্ছি আমরা টাইটেলে ওয়াইল্ড। সোয়ানগুলো কেমন সোয়ান ছিল? ওয়াইল্ড সোয়ান ছিল। আর কবিতার ভিতরে আমরা পেলাম মিস্টেরিয়াস ছিল এবং বিউটিফুল ছিল, কিন্তু টেম ছিল না। এটা মাথায় রাখতে হবে। নেক্সট পয়েন্ট, বাই হোয়াট লেকস এজ অর পুল, একদম কবিতার শেষের দিকে আমরা দেখেছিলাম যে কবি বলছেন যে জানি না যখন আমি আবার জেগে উঠব এরা তখন আর কোথায় চলে যাবে এখান থেকে উড়ে, এই সোয়ানগুলো কোথায় গিয়ে আবার তারা তাদের বাসা বাঁধবে? কোনো লেকের এজে। এখান থেকে প্রশ্ন আসে যে কোন জায়গায় উল্লেখ করা হয়েছে লেক, সেই লেকের এজ উল্লেখ করা হয়েছে কিনারাতে অথবা কোনো পুলে। এই দুটো মনে রাখবে এখান থেকে। লাস্ট পয়েন্ট, আর একটা প্রশ্ন আছে এখান থেকে, বেল বিট অফ দেয়ার উইংস উল্লেখ করা হয়েছে কোন ফিগার অফ স্পিচ? অবশ্যই দেখো ব সাউন্ড রিপিট করছে, অ্যালিটারেশন। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল, তার সাজেশন। আমরা টু দ্য স্কাইলার্কের সাজেশনও দিলাম। এই দুটো কবিতা আমাদের পার্ট 1-এ হলো। নেক্সট পার্টে আমরা নিয়ে আসবো এর পরের। যদি তোমাদের ভালো লাগে এই সিরিজটা তাহলে তোমরা আমাকে জানাবে কমেন্ট করে যে দাদা এটা কন্টিনিউ করো, তাহলে আমি অবশ্যই প্রত্যেকটা টেক্সট থেকেই এইভাবে তোমাদের
ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো পড়ে যেতে হবে, এটা তাদের জন্য খুবই উপকারে লাগবে যাদের এখনও কমপ্লিট পড়া হয়নি, স্টাডি করা হয়নি বা আগে করনি, এই শুরু করেছো, এখন এসে তোমরা প্যানিকি হয়ে যাচ্ছ যে কি করব, বুঝতে পারা যাচ্ছে না কীভাবে এগুলোকে কমপ্লিট করা যাবে, তাদের জন্য এগুলো খুবই উপকারে লাগবে। আর বাকিরা যারা দেখছো সবার জন্যই কাজে তো অবশ্যই লাগবে। তো অবশ্যই কমেন্ট করবে যে আমরা কন্টিনিউ করবো কি না, নাকি আমরা ড্রামাটা পড়বো লাইন বাই লাইন বা গ্রামারের ক্লাস দেবো, সেটা তোমরা অবশ্যই জানাবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিও। অবশ্যই শেয়ার করবে ভিডিওগুলো, ভালো লাগলে লাইক আর একটা কমেন্ট, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করবে, সেখানে খুব সুন্দর সেলফ স্টাডি করছে আমাদের স্টুডেন্টরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওয়। কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।